রুমে ফ্যান চলছে। টেবিলে থাকা এলোমেলো বই খাতাগুলোর পৃষ্ঠা বাতাসে উল্টে পাল্টে যাচ্ছে, কিন্তু এদিকে রাহার নাকের ডগায় শিশির বিন্দুর মতো ঘাম জমেছে। রাহা এক হাতে গালে রেখে চিরকুটটার দিকে তাকিয়ে রইল। সামান্য একটা চিরকুট, কিন্তু অনুভূতিটা নতুন কিছু রাহার জন্য। রাহা বরাবরই এসবের মধ্যে কখনো ছিল না বিধায় তার নিকট নতুন এক অনুভূতি হচ্ছে। লেখাটা বারবার কয়েকবার বিড়বিড় করে পড়ে রাহা অপলক তাকিয়ে থেকে মনে মনে ভাবল, কে দিয়েছে এটা? বই খাতার সাথে তো রাহা আর তিশানের সম্পর্ক, মানে বই খাতা তো রাহা আর তিশান ছাড়া কেউ ধরেও না। তাহলে কি? রাহা অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, তিশানদের বাসায় কোচিং, স্কুলে কোচিং, বাসায় আসা আবার পড়াশোনা, এইসব নিয়েই চলছে রাহার দিনকাল। ফাইনাল এক্সামের আগের প্রি টেস্ট এক্সামে মোটামুটি ভালো নাম্বার পেয়ে পাশ করেছে বিধায় মনোবলটা একটু বেড়েছে। অন্য সব দুষ্টুমি থেকে মন সরিয়ে এবার পড়ায় মন দিয়েছে ভালো করে। দিনটি শুক্রবার থাকায় রাহার সব কিছু আজকে অফ। শুক্রবারে পড়ে পড়ে ঘুমানো তাই তার রুটিন। দুনিয়া উল্টে পাল্টে গেলেও তার এই রুটিন চেঞ্জ হবে না। দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়ে থেকে মায়ের ডাকে উঠে গোসল করে নামাজ পড়ে খেয়ে একটু রেস্ট করলো। তারপর আবার ঘুম দেওয়ার চিন্তা ভাবনা করতে তিশানের কল আসলো। মুনতাহারা তিশানের সাথে কথা বলল। কি বলল সেটা রাহা জানে না। মুনতাহারা রাহার কাছে এসে জানালো, ওরা সবাই নাকি নিচে দাঁড়িয়ে আছে। আজকে তো শুক্রবার। তানিয়া একটু শপিং এ বের হয়েছে, সাথে তিশান আর মৌ আছে, তোকেও যেতে বলেছে। ঝাপসা গরমে রাহা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বলল, এখন এই দুপুরে কেউ শপিং এ যায়? পাগলের গোষ্ঠী সব। মুনতাহারা রাহাকে তাড়া দিয়ে হাত ধরে টেনে বিছানা থেকে উঠাতে উঠাতে বলল, এখন দুপুর? বিকেল 4টা বাজতে চললো। তিশান বেশি রাত করে বাহিরে মেয়ে মানুষদের নিয়ে থাকতে পছন্দ করে না, জানিস না? রাহা ঠোঁট উল্টিয়ে বলল, সে পছন্দ করেটা কি আম্মু? দুনিয়ার সব জিনিসে তার অ্যালার্জি। মুনতাহারা বোরকা হিজাব এগিয়ে দিতে দিতে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যা, দেরি করলে কিন্তু ফেলে রেখে চলে যাবে। রাহা নাক মুখ কুচকিয়ে বলল, যাক চলে, তাতে কি হয়েছে? আমি যেতে চেয়েছি নাকি? মুনতাহারা অধৈর্য হয়ে বলল, মেয়েদের এত কথা বলতে নেই রাহা, কথা একটু কম বলতে শেখো। শুক্রবার দিন ভাই বোনদের সাথে বাহির থেকে একটু ঘুরে আসলে ভালো লাগবে বিধায় তোমাকে আমি জোর করছি। রাহা বুঝতে পারল মায়ের ভীষণ রাগ হচ্ছে। রাগ করলে উনি তুমি করে বলতে শুরু করে দেয়, আবার মাঝে মাঝে আহ্লাদ করে তুমিও বলে। রাহা আর কোনো কথা না বাড়িয়ে বোরকা হিজাব পরে রেডি হয়ে তড়িঘড়ি করে নিচে নেমে আসলো। তিশান যে রাহাকে ধমকানোর জন্য রেডি হয়ে আছে সেটা রাহা আগে থেকেই জানে, তাই তিশানের ধমক খাওয়ার জন্য রেডি হয়েই ছিল। দুটো রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, একটাতে অলরেডি মৌ আর তানিয়া বসে আছে, আরেকটাতে তিশান একা। রাহা চোখ ঘুরিয়ে তানিয়ার কাছে গিয়ে দাঁত কেলিয়ে বলল, মৌ আপু, তুমি তো খুব মিষ্টি আর ভালো আপু। আমাকে তানিয়াপুর সাথে বসতে দিবা প্লিজ? মৌ মুচকি হেসে নেমে নিতে নিবে অমনি রাহাকে পেছন থেকে এক হাত ধরে টেনে টুনে নিয়ে রিক্সার সামনে এনে হাতটা ছেড়ে দিয়ে তিশান বলল, নাটক কিছু কম করলে হয় না তোর? সবসময় কেন তোকে নাটক করতে হয় বুঝি না তো আমি। এমনিতেই লেট, এখন আবার ঢং করছে। তিশানের কথাগুলো গিলে নিয়ে রাহা রিক্সাতে উঠে বসলো। তানিয়াদের রিক্সা ততক্ষণে চলতে শুরু করে দিয়েছে। রাহা তিশানের দিকে দাঁত কটমট করে তাকাতেই তিশান ধমকে উঠে বলল, কি হয়েছে, সমস্যা কি? রাহা চোখ ছোট ছোট করে বলল, মৌ আপুর সাথে। বাকি কথাটা তিশান বলতে না দিয়ে বলল, শাট আপ। একটা বাহিরের মেয়ের সাথে আমি একই রিক্সা কিভাবে বসবো? হ্যাঁ, আমাকে দেখি কি তোর লোফার মনে হয়? রাহা কি বলবে বুঝতে পারলো না, কিছু একটা বলতে হবে ভেবেই বলে দিল। আমিও তুমি। তিশান ধমকে উঠে বলল, থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিব। তুই মেয়ে তো কি হয়েছে? তুই কি বাহিরের? আমরা তো ভাই বোন হই। তিশানের কথায় রাহা থপ করে রিক্সা থেকে পড়ে যেতে নিবে অমনি তিশান খপ করে ধরে বলল, একটু ভালো করে বসতো। শরীর কি পুষ্টিহীনতা ভুগছে? শরীর তো একটা বানিয়েছিস বাতাসের লড়ে। রাহা রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমরা ভাই বোন, আর মৌ কি বউ লাগে নাকি? হ্যাঁ, বেটা বজ্জাতের হাড্ডি আসছে ভাই বোন। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনা হয়ে গিয়েছে। তানিয়া দুটো ড্রেস আর কিছু নিত্য প্রয়োজনীয় কসমেটিক্স নিয়েছে। তানিয়া যখন যা লাগে সব তিশানকে নিয়ে সাথে নিয়ে কিনে।
তিশানও বোনের সাথে আসে, প্রায় সময় রাহাকেও সাথে নিয়ে আসে। তবে মৌ নতুন হওয়াতে এই প্রথম আসলো ওদের সাথে। মৌ নিজেও টুকিটাকি কিছু কিনলো, কিন্তু রাহা কোনো কিছু নিল না। তার প্রয়োজনীয় সব কিছু সে তার মায়ের সাথে এসে নিয়ে যায়। এখন আপাতত কিচ্ছু লাগবে না, তাই কিছু নিল না। সে তো শুধু সাথে আসছে ঘোরার জন্য, ওদের সাথে সাথে থেকেছে আর এটা সেটা হাত দিয়ে নেড়ে চেড়ে দেখেছে। কেনাকাটা শেষ করে তিশান সবাইকে নিয়ে একটা কফি শপে গেল। তানিয়া বারবার চেয়েছে ফুচকা খেতে, কিন্তু তিশান কিছুতেই ফুচকা খেতে দিবে না, সেটা তানিয়ার মুখস্থ। তাও চেয়েছিল, কিন্তু তিশান নারাজ। অবশেষে তিনজন তিনটা কফি নিল। রাহা একপাশে চুপটি করে মুখ ফুলিয়ে বসে আছে। সে কফি খাবে না বলে জানিয়ে দিয়েছে। তানিয়া একবার বলেছে খেতে, মোট দুইবার পরেও তিশান ধমকে উঠে বলল, বাদ দাও না মৌ, কি দরকার? ওর খেতে ইচ্ছে করছে না তো খাবে না, এখানে ঝোরাঝুরি করার কি আছে? মৌ দ্বিতীয়বার কিছু বলার সাহস পেল না। রাহা মনে মনে আরো বেশি ক্ষেপে গেল তিশানের ওপর, কিন্তু মুখে হাসি বজায় রাখলো। অভিমান গোপনেই সুন্দর, সেটা প্রকাশ করতে নেই সবার সামনে। ওদের কফি শেষ হতে হতে রাহা হাত কচলাতে কচলাতে বারবার শপের ফ্রিজে রাখা আইসক্রিমগুলোর দিকে তাকাচ্ছিল, কিন্তু তিশানের প্রতি রাগ থাকায় তাকে আর মুখ ফুটে বলতে পারেনি আইসক্রিমের কথা। রাহা চুপ করে থাকলেও ওরা বেশ মজা করে কফি খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। সব শেষ, এবার বাসায় ফিরতে হবে। রাস্তায় রাহাকে নামিয়ে দিয়ে ওরা বাসায় চলে যাবে। এবারও দুটো রিক্সা নেওয়া হলো। আসার সময় যেভাবে আসছে তানিয়া এবারও আগের মতোই মৌকে নিয়ে একটা রিক্সাতে বসে পড়লো। রাহা তো মহা বিরক্ত হলো, কিন্তু কিচ্ছু করার নেই। বিড়বিড় করে কি সব বলতে বলতে উঠে বসলো রিক্সায়। তখন সময় সন্ধ্যা, রাস্তায় আলো জ্বলছে, মৃদু বাতাসে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। রাহা এক হাত দিয়ে রিক্সা ভালো করে ধরে বসেছে। বাতাসে হিজাব উঠছে, ওদিকে বোরকা টেনে রাখতে হচ্ছে, তা না হলে আবার চাকাতে লেগে যাবে। হিজাবটা বেশ বিরক্ত করছিল। এতক্ষণ দুজনেই চুপ ছিল। তিশান এবার কণ্ঠে সাবধানতা এনে বলল, মামা রিক্সা আস্তে চালান, বাতাসটা বেশি লাগে। রাহা আর কিচ্ছু বলল না। বাকিটা রাস্তা দুজনে চুপচাপ চলে আসলো। রাহার বাসার সামনে আসতেই তিশান রিক্সাওয়ালাকে বলে রিক্সা থামিয়ে দিল। রাহা এক লাফে রিক্সা থেকে নেমে পড়লো। দ্রুত পা চালিয়ে গেটে ঢুকে পড়ার আগে তিশান সামনে এসে দাঁড়ালো। রাহা চলে যেতে নিলে তিশান তার সমস্ত রাগ চেহারাতে ফুটিয়ে তুলতেই রাহা চুপ করে দাঁড়িয়ে গেল। তিশান একটা শপিং ব্যাগ রাহার হাতে দিয়ে চলে গেল। রাহা ভয়ে আর সেটা না নিয়ে পারল না। তিশান চলে গিয়েছে। রাহা সিঁড়ি পেরিয়ে নিজের রুমের সামনে আসতেই সামনে পড়লো দুজন মেয়ে আর একটা ছেলে। উপর থেকে নামছে, মানে ছাদের ঘর থেকে এসেছে। রাহা মেয়ে দুটোকে আপাত দৃষ্টিতে দেখলো। ভীষণ উশৃঙ্খল ড্রেস আপ, একটুও ভালো না। দেখে মনে হচ্ছে ড্রিঙ্ক করে মাতাল হয়ে আছে। ছেলেটারও যাতা অবস্থা, কি এক প্যান্ট পরেছে, যেটা পরার চেয়ে না পরাই ভালো ছিল। অর্ধেকই ছেঁড়া। রাহা এগুলোকে বেশিক্ষণ দেখতে পারলো না। দেখতেই কেমন বমি আসছে। ওদের দেখে সম্পূর্ণ রাগটা এবার ইব্রাজের ওপর ঠেকলো। দরজার কলিং বেল বাজিয়ে দাঁড়াতেই মুনতাহারা দরজা খুলে দিল। রাহা ফট করে নিজের রুমে গিয়ে হাতের ব্যাগটা ছুঁড়ে মেরে ফেলে দিল বিছানায়। একে তো তিশানের ওপর রাগ ছিল, এখন আবার এই উশৃঙ্খল দৃশ্যগুলো দেখে রাহার মাথা ভন ভন করছে। মনে মনে আওড়াচ্ছে, ছি, এই মেয়েগুলো ওর রুমে ছিল, না জানি ওরা সব কয়টা মিলে কি কি করেছে, নষ্ট ছেলে কোথাকার। নিস্তব্ধতা ঘিরে রাখা রুমটাতে গুনগুন শব্দ ভেসে আসছে। সময় তখন ভোর 5টা। রাহা খুব ভোরে উঠে নামাজ শেষ করে পড়তে বসেছে। কাল বাদে পরশু তার ফাইনাল এক্সাম। মাথার মধ্যে চিন্তার শেষ নেই। পরীক্ষার আগে দিনরাত এক করে পড়ুয়া স্টুডেন্ট সে। নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধু পড়তে থাকে। সুন্দর সকাল, বাহিরে শিশির বিন্দু জমা হয়ে টপ টপ শব্দ করে মাটিতে পড়ে মিশে যাচ্ছে। কিচেনে টুংটাং শব্দ হচ্ছে। মুনতাহারা তার মেয়ের জন্য খাবার রেডি করছে। মেয়ের এক্সাম হলেও মায়ের যেন আরো বেশি তোড়জোড় সবকিছুতে, আর চিন্তাটাও একটু বেশি বলা চলে। আশেপাশে কোনো রকম শব্দ হলে রাহা পড়ায় মনোযোগ দিতে পারে না। তার দরকার একেবারে নীরব পরিবেশ, যেটাতে পড়া ভালো করে মাথায় ঢোকে। মায়ের রান্নার টুংটাং শব্দে কিছুটা বিরক্ত হলেও ব্যাপারটা ইগনোর করেছে। কিন্তু হঠাৎ পাখির কিচিমিচি শব্দ কানে আসলেও এটার সাথে আরো একটা শব্দ কানে আসলো। সেটা মনে হচ্ছে উপরতলার ফ্লোরে কেউ ধূপধাপ শব্দ করছে। রাহা বিরক্ত হয়ে নিজের মাথাটা উঁচু করে চোখে মুখে বিরক্ত নিয়ে উপরে তাকালো।
রাহার রুমের ঠিক উপরের রুমটা ইবরাজের রুম। এভাবে শব্দ কেন আসছে সেটা জানার জন্য আর রাহা যে বিরক্ত হচ্ছে এটা জানানোর জন্য সে রুম থেকে বেরিয়ে ছাদের ঘরে চলে গেল ইবরাজের রুমে যাওয়ার উদ্দেশ্যে। সূর্যের তখনও দেখা মিলে নাই। আশেপাশে কুয়াশারা ধোঁয়ার মতো উঠছে, কিন্তু ঠান্ডা ততটাও লাগে না। রাগে হুড় হুড় করে রুম অব্দি চলে আসলেও রুমের দরজার সামনে এসে রাহার পা থেমে গেল। বার কয়েক ভেবে নিল যে কিছু বলা উচিত হবে কিনা। রুমে কি না কি করছে নষ্ট মানুষ কোথাকার। এগুলো ভাবনার মধ্যেই আবারও সেই ধূপধাপ শব্দটা কানে আসলো আরো স্পষ্ট করে। রাহা এবার দরজায় কড়া নাড়ল। 2 সেকেন্ডের জন্য ভেতরে হওয়ার শব্দটা বন্ধ হয়ে গেল। তার কয়েক সেকেন্ড পরেই ফট করে দরজাটা খুলে দিল ইবরাজ। দরজার সাথে লেগে দাঁড়িয়েছে ইবরাজ, পরনে টি শার্ট আর হাফ জিন্সের প্যান্ট। একটা লম্বা বদল রাহার চোখে। রাতে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিল, উকি দিয়ে রুমের ভেতরের অবস্থা দেখার চেষ্টা করলো, কিন্তু ইবরাজ একদম দরজা আর নিজেকে দিয়ে ভেতরের অংশ ঢেকে রেখেছে মনে হচ্ছে। রাহা ভেবেছিল ইবরাজ জিজ্ঞেস করবে কেন এসেছে, কিন্তু না, ইবরাজ কিচ্ছু জিজ্ঞেস না করেই ঠায় দাঁড়িয়ে রইল। রাহা বুঝতে পারলো তাকে নিচে থেকেই বলে যেতে হবে, তাই রাহা গলা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলো। পরশু আমার এক্সাম। সম্পূর্ণ কথাটা বলতে না দিয়ে ইবরাজ মাথার এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল। রাহা প্রচন্ড রকমের তেজ নিয়ে বলল, দোয়া, তাও আপনার থেকে? এইসব তো কল্পনাতেও আনবেন না। আমি বলতে আসছি যে আমার এক্সাম, আমায় পড়তে হবে। তাই দয়া করে রুমে কোনো রকমের শব্দ করে আমায় বিরক্ত করবেন না। জানেন নিশ্চয়ই আপনার রুমের ঠিক নিচের রুমটাই আমার, সো শব্দ করলে সেটা আমার কান অব্দি আসে। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই রাহা পা চালিয়ে নিল নিচে নেওয়ার জন্য। বিড়বিড় করে নষ্ট মানুষ জপতে জপতেই চলে আসলো। ইবরাজ ওভাবেই দাঁড়িয়েছিল কিছু সময়। রাহা অস্পষ্ট হতেই দরজাটা লাগিয়ে দিয়ে এতক্ষণ ফ্লোরে মারা বলটাকে উঠিয়ে নিজের জায়গা মতো রেখে দিল। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। সে কি চিন্তা আর উত্তেজনার একটা দিন। প্রথম দিন পরীক্ষাটাতে সবাই একটু বেশি নার্ভাস থাকে। বেশ অনেকটা সময় হাতে নিয়েই বের হতে হবে আজকে। এক্সাম হলে একটু আগে পৌঁছাতে হবে কিনা। মুনতাহারা প্রতিটি এক্সামে মেয়ের সাথে যায়, আজও যাবে। রেডি সেডি হয়ে পড়া ডিভাইস দিতে থাকা রাহার সামনে মোবাইল এনে বলল। তোর খালামণিকে একটু বলে যা বের হচ্ছিস। রাহা নাক মুখ কুচকিয়ে বলল। গতকালই তো বললাম আম্মু, এতবার কেন বলতে হয়? মুনতাহারা রাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। এখন তো বের হচ্ছিস, এখন একটু বল, তোর আব্বুকেও বলিস। তোমরাও না পারো বটে। বিড়বিড় করে কথাটা বলেই রাহা ফোনটা হাতে নিয়ে খালামণির নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং হতে কল রিসিভ হলো। রাহা সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম খালামণি, আমি বের হচ্ছি, দোয়া করো। ওপাশ থেকে তিশান ধমকের স্বরে বলল। সালামে জবাব দেওয়ার সুযোগ দে, তারপর বাকি কথা বল। একবারে সবকিছু বলে দিলে কোনটার উত্তর দিবে আমার মা? আমার মায়ের তো তোর মতো মুখে অত জোর নেই যে একসাথে এত কিছুর উত্তর দেবে। রাহা ফোনটা কানে রেখে মায়ের দিকে চোখ পিটপিট করে তাকালো। মাকে বুঝতে না দিয়ে মিথ্যা হেসে বলল, আচ্ছা ঠিক আছে রাখছি বলেই ফোনটা ফট করে কেটে দিল। সকাল সকাল তিশানের সাথে ঝগড়া করার ইচ্ছে নেই বলেই ফোনটা কেটে দিয়েছে। এদিকে তিশান ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিশানের মা কিচেন থেকে এসে জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে? তিশান মায়ের হাতে ফোনটা দিতে দিতে বলল। সাইক্লোন আছে যে একটা, সে দিয়েছে কল। রোকেয়া বেগম ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল। সাইক্লোন কিভাবে কল করে? তিশান রুমে যেতে যেতে বলল। চোখ কান খুলে রেখে চলো, চোখের সামনে যে আস্ত সাইক্লোনটা ঘুরে বেড়ায় সেটা তো চোখে পড়ে না তোমাদের। রোকেয়া বেগম কল লিস্টে এসে দেখলো রাহার আম্মুর ফোন থেকে কল এসেছিল। তার মানে রাহা কল দিয়েছে। ছেলের কথার মানে বুঝতে পেরে নিজে নিজেই হেসে দিল। সময় তখন দুপুর 12টা। তিশান রেডি সেডি হয়ে বের হয়ে যাচ্ছে, এমন সময় তানিয়া এসে জিজ্ঞেস করলো। ভাইয়া এই দুপুরে কই যাচ্ছ? তিশান বের হতে হতে বলল। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তানিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল। মজা নিও না তো, তোমার আবার গার্লফ্রেন্ড আসলো কই থেকে? তিশান দরজার কাছ থেকে একটু ফিরে এসে লুকিং গ্লাসে নিজেকে দেখে চুলগুলো ঠিক করতে করতে বলল। আমি দেখতে কি কম সুন্দর? তুই যেভাবে বলছিস যেন আমার গার্লফ্রেন্ড থেকে বিশ্ব ইতিহাসের বিরলতম ঘটনা। তানিয়া বিড়বিড় করে বলল।
তুমি যে পরিমাণে নিরামিষ আর কাঠখোট্টা। কোনোভাবে তিশান কথাটা শুনে নিয়ে প্রতিবাদী কণ্ঠে বলল, যে প্রেয়সী আমার গার্লফ্রেন্ড হবে তাকে নিশ্চয়ই পবিত্রতার প্রতীক হতে হবে, কারণ আমার মতো একজন মানুষকে পছন্দ করা খুবই বিশুদ্ধ মনোভাবের ব্যাপার। তানিয়া মেকি হেসে বলল, হয়েছে, বের হও এবার। আমি দরজা আটকাবো। যার সাথে খুশি দেখা করে আসো। তিশান পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে বের হয়ে গেল। উদ্দেশ্য রাদের এক্সাম হলে যাবে। যদিও তানিয়ার সাথে এতক্ষণ মজার ছলে কথাগুলো বলেছে, বাহিরে একটু কাজ আছে আর রাদের এক্সাম হলে একটু যাওয়া দরকার, কারণ মুনতাহারা একা গিয়েছে। সে একা একজন মহিলা মানুষ। তার বড় কোনো ছেলে থাকলে নিশ্চয়ই সে মায়ের হয়ে সাহায্য করে দিত। মুনতাহারাও সেই ছেলের মতোই দেখে, তাই তিশানও যথাসম্ভব ছেলের মতোই ট্রিট করে চলে। তিশান এক্সাম হলে পৌঁছাতে পৌঁছাতে রাহার এক্সাম শেষ। সে বের হয়ে মাকে খুঁজে বের করে মায়ের কাছে আসলো। আহ্লাদি মা মেয়েকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, এক্সাম কেমন হয়েছে সেটা জিজ্ঞেস করে তোকে হতাশ করব না, শুধু বলবো ভরসা রাখ, ভালো কিছু হবে। রাহা চোখে মুখে যেই হতাশাটা নিয়ে এসেছিল, মায়ের কথায় সবটা নিমেষেই উধাও হয়ে গেল। বাবা তাকে বেশ সাপোর্ট আর ভরসা দেয়। মা তো তার একমাত্র বন্ধু বলা যেতে পারে। রাহা খুশি মনে বলল, ভরসা 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 রাখলাম আম্মু। এবার আমাকে আইসক্রিম খেতে হবে আম্মু, আমাকে আইসক্রিম কিনে দাও। মুনতাহারা চিন্তিত কণ্ঠে বলল, এখন আইসক্রিম খাওয়া কি খুব দরকার? এমনিতেই অসুস্থ হয়ে থাকিস, তাই এক্সামের সময় যদি অসুস্থ হয়ে যাস তখন কি হবে জানা আছে? তখন কি হবে সেটা ভাবতে হবে না, ওকে বরং খেতেই দাও। মনার মাথা ঠান্ডা করুক অন্তত। কথাটা বলেই তিশান দুটো আইসক্রিম এনে রাহার হাতে দিল। রাহা তো মহা খুশি। খুশিতে আধখানা হয়ে আইসক্রিম মুখে পুরে নিল। মুনতাহারা তিশানের দিকে তাকিয়ে বলল, তুই কখন আসলি? তিশান পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। মাত্র আসলাম। রাহা আইসক্রিম খেতে খেতেই বলল, ঈশান ভাই, আপনার গার্লফ্রেন্ডও বুঝি এক্সাম দেয় এই হলে? রাহার কথায় তিশান বিপাকে পড়ে গেল। আন্টির সামনে এই মেয়ে বলে কি? কই আসলাম আন্টি একা এসেছে বলে, আর সে কি না কি বলছে। চোখ গরম করে তাকিয়ে কথাগুলো ভাবছিল তিশান। রাহার অবশ্য ওসবে ধ্যান নেই। তিশান অভিমানের স্বরে আন্টির কাছে আহ্লাদি হয়ে বলল, দেখছো আন্টি, কই আসলাম তোমাদের কাছে, আর তোমার মেয়ে কিনা এইসব বলছে। মুনতাহারা মুখ টিপে হাসলো। কিছু একটা বলতে নিবে অমনি ওদের সামনে উদয় হলো মৌ, কাঁধে ব্যাগ। মনে হচ্ছে এখানেই এসেছে সে। মৌকে দেখেই রাহা লাফ মেরে বলল, ঠিকই তো বলছি, তার মানে? মৌ কিছু বুঝলো না অবশ্য। সে কুশলাদি করছে। তিশান চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে, পারছে না রাহাকে কেটে টুকরো টুকরো করে লবণ মরিচ লাগিয়ে দিতে। বিগড়ে যাওয়া পরিস্থিতি ঠিক করতে তিশান সন্দিহান দৃষ্টিতে মোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের কলেজে তো এক্সাম চলছে, এখন তো তোমাদের ক্লাস হওয়ার কথা না, তুমি কি করছো তাহলে কলেজে? মৌ আমতা আমতা করে জবাব দিল, না মানে আমার প্রাইভেট ছিল তো তাই আসছি। ব্যাপারটা এখানেই শেষ হলো। মুনতাহারা তাড়া দিয়ে বলল, বাসায় যেতে হবে, আমার মেয়ে সকাল থেকে না খাওয়া। তোরা যাবি? গেলে চল। তিশান সামনে হাঁটতে হাঁটতে বলল। আসলামই তো তোমাদেরকে নিতে। কথাটা শেষ করে একটু দাঁড়ালো, মোর দিকে তাকিয়ে বলল, বাসায় গেলে আসো, আমাদের সাথেই যেতে পারবে। মৌ মাথা নাড়িয়ে সায় দিল। তখনও রাহা আইসক্রিমে শেষ ফিনিশিং দিচ্ছিল। তিশান একটু পেছনে নেমে বুক পকেট থেকে পকেট থেকে একটা টিস্যু বের করে রাহার দিকে এগিয়ে দিল। রাহা ঘাড় উঁচু করে তিশানের দিকে তাকিয়ে মেকি হাসলো। তিশান কটাক্ষ করে বলল, বাচ্চামোগুলো বাদ দে, তুই এখনো বাচ্চা না। আইসক্রিম যে খেয়েছিস নাকে মুখে একদম লাগিয়ে কি অবস্থা করেছিস? রাহা ফট করে টিস্যু পেপারটা হাতে নিয়ে মুখ মুছতে মুছতে বলল, আইসক্রিম খেলে নাকে মুখে একটু তো লাগেই, এটার জন্য বাচ্চার বড় হওয়া লাগে না? তিশান ফোঁস করে নিঃশ্বাস টেনে হাঁটার গতি বাড়িয়ে দিয়ে রাহাকে পেছনে ফেলে সামনে চলে গেল। এরপর মৌকে পরীক্ষা নিয়ে এটা সেটা জিজ্ঞেস করতে করতে চলে আসলো স্টেশনের কাছে। তিশান আগে এসে সিএনজি ঠিক করে রেখেছে। তিনজন বসলো পেছনে আর তিশান সামনে। সিএনজি এসে থামলো রাহাদের বাসার সামনে। রাহার মুনতাহারা নেমে গেল। তিশান তাদেরকে বিদায় দিল। মৌ পেছনে একাই বসে রইল। রাহা গাড়ি থেকে নেমে তিশানের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি মারলো। তিশান তো হতবাক। রাহা চলে যাচ্ছে বাতাসের গতিতে। তিশান চঞ্চলা রাহার দিকে তাকিয়ে ভাবলো, হি মেয়ে এমন কেন করে? ম্যাচুরিটি কবে আসবে এটার মধ্যে? ফিংচি কাটলো, আমি কি কিছু করেছি? হাস্য পাগল একটা, ইচ্ছে করে থাপ্পড়ি কিডনি ব্লক করে দিই।
দেখতে দেখতে এক্সাম শেষ হয়ে এসেছে, আর মাত্র 2টা রয়েছে। এরপর প্র্যাকটিক্যাল জমা দিলেই শেষ। ভাবতেই রাহার খুশি খুশি লাগছে। এই কয়েকদিনে কতটা খাটুনি যে গিয়েছে সে আর বলে শেষ করা যাবে না। তিশানও বেশ খেটে খুটে পড়িয়েছে, অবশ্য ভয়ও দেখিয়েছে যে ফেল করলে নাকি আইসক্রিমওয়ালার কাছে বিয়ে দিয়ে দেবে। রাহা অবশ্য এসবে ভয় পায়নি, যথাসম্ভব ভালো করেই এক্সাম দেওয়ার চেষ্টা করেছে। আজকে এক্সাম নেই, সামনেও এত কঠিন কোনো সাবজেক্টের এক্সাম না বিধায় চাপটা একটু কম নিয়েছে। তার চিন্তাহীন হয়ে সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা তখন 11টা। রাহা ভিভোর হয়ে ঘুমাচ্ছে। গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমালেও নাকের ডগায় শিশির বিন্দুর মতো ঘাম জমেছে। সূর্যের তীব্র তাপে কিছুটা গরম পড়েছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রাহার ঘুম হালকা ছিল বলে কলিং বেলের শব্দ কান অব্দি গিয়েছে, কিন্তু রাজ্যের আলসেমি শরীরে ভর করেছে বিদায় সে বিছানা ছেড়ে উঠল না, বরং কাঁথা জাপটে পড়ে রইল। এর মধ্যে বেশ কয়েকবার কলিং বেল বেজে উঠল। তাহারা ওয়াশরুমে থাকায় দরজা খুলতে পারল না। রাহা ঘুমো ঘুমো চোখে মুখে বিরক্ত নিয়ে বিছানা ত্যাগ করে দরজা খোলার জন্য আসতে আসতে মায়ের সাথে এক দফা চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, দরজাটা খুলে দিলে তো পারতে, শুধু শুধু ঘুমটা নষ্ট হলো। কে এসেছে এখন তোর? শত রকমের বিরক্ত নিয়ে দরজা খুলতেই দেখলো কেউ নেই। রাহা ভালো করে চোখ মুখ হাতের পিঠে দিয়ে মুছে আবারও আশেপাশে তাকালো। এবার যেন আরো বেশি বিরক্ত হলো। কেউ আসে নাই, শুধু শুধু কলিং বেল চেপে কেউ বোকা বানালো। ভাবতেই রাহার চিৎকার করতে ইচ্ছে করলো। যে চিৎকার করতে যাবে অমনি নিচে চোখ গেল। এতক্ষণ আশেপাশে চোখ রাখলেও এখন ফ্লোরে তাকিয়ে দেখলো একটা বড় সড়ো বাক্স ঠিক দরজার সামনে। এটা দেখে রাহা 2 কদম পেছনে চলে গেল। ঘুমের চোখে কি না কি দেখেছে, চিৎকার করে আম্মুকে ডাকলো। তাহারা কি হয়েছে জানার জন্য এদিকেই আসছিল। রাহাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কে এসেছে? রাহা চিৎকার করে বলল, আম্মু গো, কে যেন কি রেখে গিয়েছে, বোমা মনে হয়। তাহারা ভয় পেল মেয়ের কথায়, কিন্তু দূর থেকে ভয় পেলে হবে না, মেয়ে তার মাথা মোটা, কোনটাকে বোমা বলছে কে জানে। তাহারা রাহাকে পাশ কেটে দরজার সামনে এসে দাঁড়ালো। নিচে একটা বাক্স রাখা। তাহারা ভালো করে খেয়াল করে বুঝলো এটা একটা পার্সেল। মেয়ের মাথায় ইট দিয়ে বাড়ি মারতে মন চাচ্ছে তার। কি থেকে কি বলে ফেললো, ভাবি তো মারতে পারলো না, তাই নিজের কপালে হাত থেকে আফসোসের স্বরে বলল, হায় কপাল, এ কি মেয়ে পেটে ধরলাম, এটা তো একটা পার্সেল। রাহা বুকে থুতু দিয়ে বলল, ও পার্সেল, কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি, তুমি করেছো? তাহারা খটখট পায়ে রাহার পাশ কেটে যেতে যেতে বলল, যখন যেটা চোখে পড়ে সেটাই তো অর্ডার করে বসে থাকিস, কত মনে থাকবে তোর? রাহা মায়ের যাওয়ার দিকে চোখ পিটপিট করে তাকিয়ে রইল। মাথা চুলকিয়ে মনে করার চেষ্টা করলো, কিন্তু না, সে তো কোনো কিছু অর্ডার করেছিল বলে মনে পড়ছে না। তাও এত বড় একটা পার্সেল যদি সে অর্ডার করতো তাহলে তো মনে থাকতোই, কিন্তু মনে নেই। পার্সেলের জন্য ঘুমও তো আসতো না, আর এখন কিনা ঘুম থেকে উঠে এত বড় পার্সেল চোখের সামনে দেখছে। আর তা মা দাবি করছে এটা সে নিজেই অর্ডার করেছে, কিন্তু ভুলে গেছে। আর সবচেয়ে বড় কথা, নিজে কিছু অর্ডার করলে তো ডেলিভারি ম্যান কল করে এসে দিয়ে যেত। কি আর করার, মা তো এখন বিশ্বাসও করবে না। কত হিসাব নিকাশ করে রাহা পার্সেলটাকে কোলে করে রুম অবধি নিয়ে আসলো। ফের গিয়ে দরজাটা আটকিয়ে আসলো। রুমে এসে পার্সেলটা সামনে নিয়ে গালে হাত দিয়ে বসে রইল। পার্সেলটা খুলবে কি খুলবে না বুঝতে পারছে না। শেষমেশ সিদ্ধান্ত নিল খুলে দেখা যাক কি আছে। কেচিটা হাতে নিয়ে পার কয়েক চিন্তা করলো খুলবে কিনা। তারপর মনে মনে ভাবলো, ধুর, এত চিন্তা করে কি হবে, দেখি কি আছে এটাতে। যেই ভাবা সেই কাজ। রাহা একটু একটু করে পার্সেলটা খুলতে লাগলো। কেমনটা বুক টিপ টিপ করছে। কে না কে পাঠিয়েছে, তার ভিতর কি না কি আছে সেটা ভেবেই এই অস্বস্তি। পার্সেল খুলতেই বেরিয়ে আসলো সুন্দর ম্যাজেন্ডার কালারের একটা শাড়ি, সাথে ম্যাচিং করা ব্লাউজ, গাজরা, চুড়ি আছে অনেকগুলো, আর সবচেয়ে বেশি চকলেট। রাহার চোখ বড় বড় হয়ে গেল। এগুলো কে পাঠাবে তাকে? সে এসব কখনো অর্ডার করেনি, কারণ চুড়ি শাড়ি তেমন একটা পরে না বললেই চলে। যদি ফ্রেন্ড আর কাজিনদের সাথে কখনো পড়তে হয় তাহলে মায়ের শাড়ি দিয়ে চালিয়ে দেয়। শাড়ি চুরির প্রতি আলাদা কোনো ইমোশন নেই তার। রাহা প্রচন্ড চিন্তিত হয়ে একটা চকলেট ছিলে খেতে লাগলো। চকলেট খেতে খেতে হঠাৎ নজর পড়লো একটা নীল চিরকুট রয়েছে। চিরকুটটা দেখেই রাহা লাফিয়ে উঠল। তাড়াতাড়ি করে চিরকুটটা হাতে নিল। সুন্দর আর ভালোবাসাময় লেখা,
সেম হাতের লেখা। আগের চিরকুটটা কোথায় রেখেছিল মনে নেই রাহার, তাই সমস্ত বই উল্টে পাল্টে খুঁজে দেওয়ার চিরকুটটা বের করলো। সেদিন চিরকুটটা একটা ডায়েরিতে রেখে দিয়েছিল, কিন্তু এরপর রাহার আর চিরকুটের কথা মাথায় আসে নাই। রাহা বরাবরের মতোই অনুভূতি শূন্য একজন, যে কারণে সে এখনো এই অনুভূতিগুলো চিনতে না তবে এখন থেকে চিনেছে, আর সেগুলো নিয়ে ভাবছে। আগের চিরকুটটা এনে এখনকারটার সাথে মিলিয়ে দেখলো, একেবারে একই রকমের হাতের লেখা। তার মানে ব্যক্তি নিজে লিখে চিরকুট দিয়েছে। এই কথাটা মাথায় আসতেই রাহা চিন্তায় পড়ে গেল, কারণ ব্যক্তি যদি নিজে লিখে দিয়ে থাকে তাহলে প্রথম চিরকুটটা তিশান দিয়েছিল বলে ভেবেছিল রাহা। কিন্তু তিশানের হাতের লেখা তো রাহা চিনে, কিন্তু এটা তো তিশানের হাতের লেখা না, তাহলে কে দিল? চিন্তা বাড়তে লাগলো রাহার। তারপর আবার ভাবলো হয়তো তিশান অন্য কাউকে দিয়ে লিখে পাঠিয়েছে যেন রাহা না চিনে। এসব গুলো ভেবে পরক্ষণেই রাহা নিজের মাথা নিজে চাপড়িয়ে মনে মনে ভাবলো, তোর কি সব ভাবছি? তিশান ভাইকেই কেন ভাবছি আমি? সে তো নাও হতে পারে, কারণ সে ছাড়াও পৃথিবীতে অনেক ছেলেই আছে। নিজের মনকে তো সান্ত্বনা দিল যে তিশান হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, যদি তিশান না হয় তাহলে কে হবে? সূর্যের তাপ প্রখর হতেই ভিভোর ঘুমে থাকা কিশোরী জেগে উঠল। কোনো রকম চিন্তা ছাড়া একদম রিফ্রেশ মনে ঘুমিয়েছিল রাহা। পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো, এখন আর চিন্তা তাকে ছুতে পারে কিভাবে? তাই তো এখন সে বিন্দাস মুডে আছে। ঘুম থেকে উঠে লম্বা শাওয়ার নিল। উদ্দেশ্য আজকে সেই অচেনা সরি উদ্দেশ্য আজকে সেই অচেনা মানুষের দেওয়া শাড়িটা পরবে। যত যাই হোক, দিয়েছে তো পরার জন্যই, তাই শখ করে হলেও পরে দেখা দরকার। আর পড়লে নিশ্চয়ই তার থেকে আরো কিছু বার্তা আসবে, এতে করে সে মানুষটা রাহার কাছে স্পষ্ট হবে। খাওয়া দাওয়া শেষ করে কিছুটা রেস্ট নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিল রাহা। দুপুরে বালিশে মাথা রাখলে চোখ লেগে আসে। রাহার চোখে কিছুটা ঘুম আসতেই একটা বিকট শব্দে আচমকা চোখটা খুলে গেল। এরকম হঠাৎ করে ঘুম ভেঙে গেলে মাথায় প্রচন্ড ব্যথা হয়, আবার হাড় কাঁপতে থাকে। এই মুহূর্তে রাহার এটাই হলো। নিজেকে ধাতস্থ করলো, ভালো করে আশেপাশে তাকালো। শোয়ার সময় মুনতাহারা রাহার পাশেই ছিল, কিন্তু এখন নেই। রাহা বিছানা থেকে উঠে একটু পানি খেয়ে নিল। নিজেকে ঠিক করে আশেপাশের রুমে মাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। মেইন দরজাটা ভিজিয়ে রাখা দেখে রাহা একটু ভয় পেল। দরজাটা খুলে বের হয়ে এদিক সেদিক তাকালো, বুঝতে পারলো না কোথায় যাবে। হঠাৎ খেয়াল করলো পাশের বাসার পুচকোটা উকি মেরেছে ছাদের সিঁড়ির দরজাতে এসে। এই বাচ্চা এখানে কি করছে ভেবেই রাহা দ্রুত পায়ে ছাদের দরজাতে উঠলো। পুচকোটাকে জিজ্ঞেস করলো, পাপন, তুমি এইখানে কি করছো? ছেলেটা তখনও ভালো করে কথা বলতে শেখেনি বিধায় আধো আধো ভাঙা গলায় মায়ের দিকে আঙুল দেখিয়ে বলল। রাহা ছাদে একটু ভিতরে এসেই দেখলো তার মা তার পাশের বসার মহিলা হেসে হেসে কথা বলছে। রাহা দ্রুত মায়ের কাছে গিয়ে চেঁচিয়ে বলল, ছাদে কেন আসলে? এভাবে না বলে কয়ে কেউ আসে? ভয় পেয়েছি না আমি। মুনতাহারা মেয়ের দিকে তাকিয়ে বলল। তুই তো ঘুমাচ্ছিলি, তাই ডাকিনি। আর তুই ছাদে আসবিও না। রাহা 2 হাত কোমরে গুজে সন্দিহান দৃষ্টি নিয়ে বলল। তুমি কবে থেকে ছাদে আসা শুরু করলে? মুনতাহারা ছাদের চারদিকটাতে চোখ বুলিয়ে বলল, চেয়ে দেখ, ছাদটাকে নোংরা মুক্ত করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। আর ইবরাজ বলেছে এখন থেকে ছাদ পরিষ্কার থাকবে, যে কেউই আসতে পারে। তাই তো তোর আন্টি আমাকে নিয়ে আসলো একটু গল্প করব বলে। রাহা বিরক্ত নিয়ে আশপাশটাতে চোখ বুলিয়ে দেখলো। সত্যি তো ছাদটাকে পরিষ্কার লাগছে, আগের মতো নোংরা না। পরিষ্কার ছাদ দেখে রাহা মুখ ভেঙচি কাটলো। আর চোখে ইব্রাজের রুমের দরজার দিকে তাকালো। দরজা বন্ধ করে রাখা, বাহিরে তালা ঝুলা নেই, মানে ইব্রাজ রুমে থাই গ্লাস দেওয়া একটা জানালা আছে। বাইরে থেকে রাহা নিজের প্রতিচ্ছবি দেখছে এটাতে, তার মানে ভেতর থেকে বাহিরে সম্পূর্ণ দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। রাহা তড়িঘড়ি করে মায়ের হাত ধরে বলল। বাসায় চলো। মুনতাহারা বলল। তুই যা, আমি আসছি। রাহা একেবারে ইবরাজ, সে মাকে নিয়েই যাবে, কারণ এখন মাকে তার কাজে লাগবে শাড়ি পরতে গেলে। বিরক্তিকর মনটাকে একটু উৎফুল্ল করার জন্য শাড়িটা পরতে হবে। হঠাৎ ঘুমে ব্যাঘাত ঘটাতে বিরক্তি বোধে চলে আসছিল। রাহা শেষমেশ মাকে জোর করে নিয়ে বাসায় চলে আসলো। রুমে এসে মায়ের হাতটা ছেড়ে দিয়ে বিছানা থাকা শাড়িটা হাতে নিয়ে মাকে দেখিয়ে বলল। শাড়িটা পরিয়ে দাও। মুনতাহারা শাড়ি হাতে নিয়ে বলল। এই শাড়ি কই পেলি?
রাহা একটু থমকে গেল। মাথায় ছিল না যে তার মা এখনো জানে না শাড়ির ব্যাপারে। অবশ্য মায়ের কাছ থেকে লুকানোর কোনো প্রচেষ্টা তার ছিল না, তাই বলতে নিল। আরে ওই যে পার্সেল আসলো না। বাকি কথাটা মুনতাহারা আর বলতে না দিয়ে নিজেই বলল,